স্বাগত আরেকবার অন্তর্বর্তীর বাজেট অনুষ্ঠানে। স্টুডিওতে আলোচনায় আছেন ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ এবং একই সঙ্গে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন ডিসিসিআই এরই সাবেক আরেক সভাপতি রিজওয়ান রহমান। জনাব শামস মাহমুদ, আমরা শুরু করতে চাই আজকের আমাদের বাজেট আলোচনা। এখন পর্যন্ত আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব বেশি যে ক্যারিশমেটিক বাজেট বা সংস্কারমুখী বাজেট সেটি কি বলা যায়? যেটা ইনিশিয়ালি যেটা দেখলাম, মানে এখন পর্যন্ত যে ইনফরমেশনগুলো দেখলাম, এখানে একটা জিনিস হলো যে দিস ইজ ইন্টারিম বাজেট। এক নম্বর, মানে এই সরকারের ধরেন একটা স্টেবিলিটি কীভাবে আনা যায় ওইটার একটা বাজেট। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যেটা প্রত্যাশা ছিল যে মানে এবার একটা নতুন কিছু দেখব, যেমন বিগত দিনে যে বাজেটটা দেওয়া হয়েছিল ওটা কিন্তু আমরা ব্যবসায়ীরা কিন্তু ওটাকে ভালোভাবে গ্রহণ করিনি, কারণ ওখানে অনেক কিছু ছিল যেটা প্রাইভেট সেক্টর মানে ফ্লারিশ করবে ওরকম কিছু আমরা দেখিনি। তো আমরা ভেবেছিলাম যে এবার এই বাজেটটা কিছু দেখব যেখানে আপনার এরকম কিছু থাকবে, যেখানে প্রাইভেট সেক্টর এখন উৎসাহিত হবে যে ইনভেস্টমেন্টের দিকে আমরা ঝুঁকবো অথবা এমপ্লয়মেন্ট জেনারেশন সার্ভিস এই দিকে যাবে। কিন্তু এখানে দেখেন এই বাজেটে ইনিশিয়ালি যা দেখলাম, এখানে যেমন ফর এক্সাম্পল সিমেন্টের দাম বাড়ানো হয়েছে, রডের দাম বাড়ানো হয়েছে, হাউস হোল্ড গুডস ফর প্লাস্টিক প্রোডাক্টস যেটা একটা বড় একটা মার্কেট আমাদের এখানে লোকাল মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এখানেও ট্যাক্স বৃদ্ধি পেয়েছে। একই সাথে কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে। লিস্টেড অ্যান্ড নন লিস্টেডের মধ্যে একটা গ্যাপ আছে, বাট কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে, এআইটি বাড়ানো হয়েছে। সো এইগুলো যদি আমি নিই অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আপনি যদি ফিগার্সগুলো যদি দেখি, আমি যদি ভুল না করে থাকি, গভর্নমেন্টের ব্যাংক বরোয়িং অলসো উইল ইনক্রিজ। সো এই সব কিছু নিয়ে আমি বলবো যে এখানে যেটা প্রত্যাশা ছিল আমাদের, এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। অ্যাট দ্য সেম টাইম এখানে আমার যেটা এখন মানে এটা বাজেট তো ফাইনাল নয়, এখানে অনেক কিছু পর অ্যাডজাস্টমেন্ট হয়। টিল নাও যা আছে এটা আমি বলবো যে প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি। এইবারের সেই প্রক্রিয়াটাও তো আসলে খুবই অস্পষ্ট, কারণ আমরা অতীতে দেখেছি যে সংসদীয় গণতন্ত্রে জাতীয় সংসদে বাজেট পেশ হয়, সেখানে জনপ্রতিনিধিরা আসলে যতটুকুই অংশগ্রহণ করে তার আলোকে হয়তো কিছু সুযোগ থাকে। এবার আসলে সেই আলোচনাটা কোথায় হবে সেটিও কিন্তু একটি জনমনে প্রশ্ন আছে। এখানে দেখেন, এখানে আলোচনা করুক, এখানে চেম্বারদের সাথে স্পেশালি ঢাকা চেম্বার ধরেন প্রধান যে চেম্বারগুলো বাংলাদেশে আছে ওদের সাথে কিন্তু বসেছিল এনবিআর। আমার তো মনে হয় না যে কোনো চেম্বার থেকে প্রাইভেট সেক্টরের কেউ বলেছে কর্পোরেট ট্যাক্স বাড়াতে, এআইটি বাড়াতে। তো এইগুলো কোত্থেকে ওনারা বিবেচনা করেছে, স্পেশালি এই সময় যেখানে আমরা স্টেবিলিটি দিকে লক্ষ্য করছে আমরা, মানে উই ওয়ান্ট আ স্টেবল এনভায়রনমেন্ট। আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য অলরেডি যে এআইটি ছিল ওটাতেই আমরা হিমশিম খাচ্ছি কীভাবে ব্যাংকে টাকা পরিশোধ করবো এগুলো নিয়ে। অ্যান্ড ব্যাংক বরোয়িং হ্যাজ বিকাম ভেরি টাফ। আমরা এক্সপোর্টার যারা আছি আমাদের জন্যই টাফ হয়ে গেছে। তো অভ্যন্তরীণ যে এসএমই যারা আছে ওনাদের অবস্থা কি, এই বাজেটে কিন্তু এটা কোনো আমরা প্রতিফলন দেখি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রিজওয়ান রহমান। আপনার কাছেও একটু জানতে চাই, জনাব রিজওয়ান রহমান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন বাজেট যেটি উপস্থাপন হয়েছে, একজন ব্যবসায়ী হিসেবে আপনি বলবেন কি এটা কি ব্যবসা বান্ধব বাজেট বলা যাবে? আমার কলিগ এবং আমার বন্ধু মানে হি ইজ অলরেডি মেড দি কমেন্টস। আমরা তো আসলে অ্যাকচুয়ালি কথা বলবো স্বাভাবিক, আমরা আমাদের সেক্টরটা প্রাইভেট সেক্টরকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে আসি। ব্যবসা বান্ধব আমি অবান্ধব বলবো না, বাট I agree with Shams Mahmood that it is not a very pro-business budget. বাজেটের মধ্যে ভালো মন্দ সবই আছে এখানে। যেটা শামস হাইলাইট করলেন যে এটা একটা অন্তর্বর্তী সরকারের একটা বাজেট, যেটা ইন্টারেস্টিংলি এখানে কোনো পলিটিক্যাল প্রেসার যুক্ত ছিল না। তো আমরা এই জন্য আশা করতে পারি যেটা খুবই নিউট্রাল হবে এবং জনবান্ধব বলেন, ব্যবসা বান্ধব বলেন, সব দিক দিয়েই বলেন আপনি, সেটা হবে। সেটার রূপ কি আমরা পেয়েছি এখানে? পুরোপুরি আমরা পাইনি। এখন আপনি ভালো মন্দ যেটা বলি, আমি যদি শুরুতেই আপনাকে বলি, আমরা অতীতে ব্যবসায়ী সমাজ সবসময় কালো টাকার বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে এসেছি। এবার যেটা আমরা শুনতে পাচ্ছি যে কালো টাকা সাদা করার নতুন করে একটা সুযোগ করে দেওয়া হবে, যেটাতে আমরা আগেও বলেছি যে প্রকৃত ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হবে। এবং দেখা যাচ্ছে যে কালো টাকা যারা সাদা করতে পারছে তারা হয়তো একটা পর্যায়ে গিয়ে এমন একটা সুবিধা পাচ্ছে, দেখা যাবে যে
প্রকৃতিভাবে ব্যবসা করলেও আমার খুব একটা লাভজনক না। এই জিনিসটা আমরা কোনো সময় ব্যবসায়ী মহলে, কোনো সংগঠন বলেন, কোনো ভালো ব্যবসায়ী বা সৎ ব্যবসায়ী এটাকে সাধুবাদ জানাবে না। এরপরে ধরেন আপনার এসএমইর খাতে যে মানে উন্নয়নের জন্য সুনির্দিষ্ট কোনো রূপরেখা নাই বা কোনো পরিকল্পনা নেই, এইটা হয়তো বিস্তারিত হয়তো এই মুহূর্তে আমরা জানতে পারিনি, আমি জানি না ভিতরে অর্থ বিলে তো আমরা তাতে কিছু করে দেখিনি। বাট এসএমই কিন্তু আমাদের জাতির মেরুদণ্ড, সেখানে তাদেরকে শক্তিশালী করার জন্য বা তাদের যে ধরনের ছোটখাটো স্থানীয় শিল্পায়ন আছে এগুলোকে শক্তিশালী করার জন্য সরকার কি এই বাজেটে কোনো উদ্যোগ নিয়েছে কিনা সেটা আমাদের দৃষ্টিতে আসেনি। সেটা যদি না নিয়ে থাকে এটা কিন্তু আসলে আশাব্যঞ্জক নয়। এরপরে ধরেন আপনার আরেকটা রূপরেখা আমরা যেটা দেখিনি, যে আপনার প্রায় 5 লক্ষ কোটি টাকার উপরে যে আমাদের রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, সেখানে কোনো এটা অর্জন করবেন কিভাবে সেটা কিন্তু কোনো রূপরেখা নেই। রিজওয়ানুর রহমান, একটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে বেসরকারি খাতের যে ঋণের প্রবাহ, সেটি যদি দেখি আমরা কিন্তু 6% বা 7.5% এর আশপাশেই কিন্তু গেল 7-8-9 মাসে ঘোরাফেরা করেছে। সেই রকম একটি জায়গা থেকে আমরা দেখেছি সরকারকে প্রায় 53,000 কোটি টাকা দেশের অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে ঋণ হিসেবে সংগ্রহ করা হয়েছে, যার একটি প্রভাব আসলে আমরা দেখেছি বেসরকারি খাতের ঋণ প্রবাহের মধ্যেও পড়েছে। হয়তো আরও কিছু ফ্যাক্টর এখানে কাজ করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ীরা বিনিয়োগে যাচ্ছেন না, সব কিছু মিলিয়েই নতুন যে বাজেটটি আসছে সেখানেও 1,25,000 কোটি টাকা এই ব্যাংক খাত থেকেই আবারও সংগ্রহ করার অর্থায়ন নেয়ার একটা পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যেটি উপদেষ্টা এর মধ্যে বলেছেন। কিন্তু এই বড় অঙ্কের টাকা যদি ব্যাংক খাত থেকে সংগ্রহ করা হয়, এমনিতেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম, তাতে কি এটা আরও প্রভাব ফেলবে কিনা? আপনি তো প্রশ্নতেই উত্তর দিয়ে দিলেন আমাকে, আপনি তো মানে এখানে আর কি বল এটা। বাট এগেন গত 15 বছরও কিন্তু এইভাবেই চলছিল। আপনার বাজেটের ডেফিসিট ফাইন্যান্সিংটা ব্যাংকিং সেক্টর থেকে আসছিল, এবং আপনি জানেন যে আপনি লার্জ বড়োয়ার্সদের কথা বাদ দেন, ছোট উদ্যোক্তা যারা ধরুন ব্যাংক থেকে ঋণ পেতে অসুবিধা হয়, যেগুলো নিয়ে সবসময় আমরা আলোচনা করি কিন্তু এটা আলোচনার মধ্যেই রয়ে যায়, ওটার কোনো ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারি না। নিশ্চয়ই জনাব রিজওয়ানুর রহমান, একটু আপনাকে থামাতে চাই, আপনার এই বক্তব্যটি শুনবো। তার আগে একটু বিএনপি নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া দিচ্ছেন, আমরা একটু ওনার প্রতিক্রিয়াটাও শুনে আসি, তাহলে হয়তো আমাদের আলোচনা আরও। পুরোটাই রাজস্ব যেটা আছে সেটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে, এবং পুরোটাই কিন্তু দেশের ভিতর থেকে বাইরের থেকে লোন নিতে গেলে যে প্রভাবগুলো আমি বললাম, এই প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। আর এর বাইরে এটা আমি প্রথম মানে ওভারঅল বিষয়টা বললাম, যেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাই কিন্তু মূল বিষয়। অর্থাৎ আগের যেভাবে বাজেট চলে আসছে, মূলত সেখান থেকে আমরা খুব একটা সংখ্যার তারতম্য ছোটোখাটো হয়েছে, কিন্তু প্রিন্সিপালের যে বাজেটের যে প্রিন্সিপাল, ওই জায়গাটাই কিন্তু আমরা আগের মতো রয়ে গেছি। সুতরাং গতানুগতিক শব্দটা আমি বলতে চাই না, অনেকটা সেই জায়গা থেকে একটা বেরোতে পারেনি। এই বাজেটের আপনার রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত, তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো, এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি না। সুতরাং আমি মনে করি এই মৌলিক জায়গাটাই গলতটা রয়ে গেছে। একটা বিষয় ভাই, সরকারের তো আসলে নির্দিষ্ট সময় নাই, আপনারা চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই ক্ষেত্রে এই যে বাজেটটা দিল, এই বাজেটটা বাস্তবায়ন যোগ্য কিনা এই সরকারের? আমি তো বললাম বাস্তবায়নের জন্য যে আপনার যদি এখন আমাদের বৈদেশিক ঋণ প্রায় 3.5 বিলিয়নের মতো, এরকম কিছু একটা ফিগার আছে, তাহলে আপনি ওইটাকে মাথায় রাখতে হবে, আপনার রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। আপনি ওইটাকে মাথায় রেখে যদি আপনি আমার মন্তব্য দিতে হয়, তাহলে কিন্তু এই বাজেটের সাইজটা আরও ছোট হওয়া উচিত ছিল। তাহলে যে আমরা শুনছিলাম জনাব আমির খসরু মাহমুদ
চৌধুরী কথা বলছিলেন। রিজওয়ান রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন। ঠিক আপনার কাছে যে বক্তব্যটি জানতে চাচ্ছিলাম বা আপনি বলছিলেন, সেই একই জায়গায় আসলে আমরা দেখলাম আমির খসরু মাহমুদ একই কথাই বললেন যে অভ্যন্তরীণ উৎস থেকে যে ঋণ, সেটি আসলে সামগ্রিক অর্থনীতিতে চাপ তৈরি করবে। আপনিও সেই একই কথাই বলছিলেন, একটু আবারও যদি জানতে চাই আপনার কাছে। উনি তো সুরে সুরে মিলিয়ে দিলেন, যদিও আমার বক্তব্য কোনো দলীয় অবস্থান থেকে না। আসলে আমরা যারা ব্যবসায়ী, আমরা তো এমনিতে ধরেন আপনার বিভিন্ন ডকুমেন্টেশনের কারণে, জটিলতার কারণে ঋণ পেতে, বিশেষ করে ছোট উদ্যোক্তা যারা আছেন তাদের তো অসুবিধা হয়। তো এরপরে যদি সরকার, স্বাভাবিক আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি নিজে একজন ব্যাংকার হয়ে থাকেন, আপনি কি সরকারকে লোন দিবেন নাকি বেসরকারি খাতকে লোন দিবেন? সরকারের তো একটা সোভারেন গ্যারান্টি আছে, মানে আপনি জানেন যে সে টাকা আপনি ফেরত পাবেন। ব্যবসায়ীদের তো লাভ লোকসান আছে, সে লাভ লোকসানের ক্ষেত্রে আপনাকে হয়তো একটু চিন্তা ভাবনা করতে হবে যে না, আমি ব্যবসায়ীকে ব্যয় দিব কিনা, ব্যবসায়ী কোলাটেরাল কম থাকতে পারে বা তার ক্যাশ ফ্লোটা সাফিসিয়েন্ট না হতে পারে। এই ধরনের ব্যবস্থাগুলো যেহেতু আমরা, আপনি লক্ষ্যমাত্রা দেন একটা, আরেকটা জিনিস আমি যেটা বারবার বলবো, আপনি সবসময় লক্ষ্যমাত্রার পিছনে বিগত 15 বছর বলেন বা এর আগেও, আমি খালি 15 বছর বলবো না, 20-25 বছর ধরেই বলেন আপনি, আমরা দেখছি যে লক্ষ্যমাত্রা আপনি একটা অযৌক্তিক দিয়ে রাখেন এবং সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য এনবিআর উঠে পড়ে লাগে, তখন কি হয়, এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদেরকে হ্যারাস করা হয়। আমাদের বাংলাদেশে এখন, আর এনবিআর সবসময় বলে যে আমাদের 60 লাখ 70 লাখ 1 কোটি ঋণধারী আছেন, কিন্তু তার মধ্যে যে 20 থেকে 25 লাখ লোক শুধু ট্যাক্স দেয়, সেটা কিন্তু আর কেউ আলোচনা করে না। এই জিনিসটা কিন্তু আসলে দুঃখজনক। আসলে আপনি একটা শ্রেণীর থেকে চিপে চিপে ট্যাক্সটা বের করে নেবেন এবং আপনি আপনার ট্যাক্স নেটটা বাড়ানোর জন্য, আপনার কর জাল বাড়ানোর জন্য আপনি কোনো ধরনের উদ্যোগ নেবেন না, এবং আপনি ওই এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদেরকে যত চাপবেন তার জন্য আবার ট্যাক্সম্যানরা কমিশন পাবেন। রিজওয়ান রহমান, আরেকটি ছোট্ট বিষয় একটু ছোট করেই জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে এই যে বাজেটটি তৈরি হলো বা সরকারের যে বাজেট তৈরির প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, তাদের দিকে যদি আপনি একটু তাকান, ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এবং উন্নয়ন বাজেট বা প্ল্যানিং এডিপির যে অংশটি, সেটির প্রক্রিয়ার সাথে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং সরকারের প্রধান হিসেবে যিনি আছেন, উনিও একজন বরেণ্য অর্থনীতিবিদ বা অর্থনীতির অধ্যাপক। এই যে বলা হয়ে থাকে যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সরাসরি অর্থনীতির মানুষ, সেই যে প্রাজ্ঞজনের বাজেট, সেটি কি আসলে কোনো প্রতিফলন এখন পর্যন্ত আছে বলে আপনার কাছে মনে হয়? না, অ্যাবসলিউটলি না। আপনি যে ধরনের দেশ বরেণ্য ব্যক্তিত্বদের নাম উচ্চারণ করলেন, তাদের স্ট্যান্ডার্ড যদি আপনি ধরতে চান, আপনি এখানে সরাসরি আপনি ডক্টর সালেউদ্দিন, ডক্টর ওয়াহিদুদ্দিন, এন্ড অফকোর্স দ্য চিফ অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তাদের কথা বললেন, তাদের স্ট্যান্ডার্ডে তো এটা হয় না। বাট আপনি কি মনে করেন ওনারা বসে বসে বাজেট লিখছে, ওনারা এখানে পয়েন্ট দিচ্ছে, ওনাদের সাথে বসে আলোচনা করছে? তাহলে সংস্কার কোথায় হলো? সংস্কার হয়নি। সংস্কার হলো কে বললো আপনাকে? আপনারা এটা ধরে নিচ্ছেন কেন তো সংস্কার হলো? সংস্কারের কথা হচ্ছে, কথা তো আমি আপনিও বলছি, কিন্তু সেটা তো ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আপনি সংস্কার মানে হয়েছে, এখন পর্যন্ত তো কোনো সংস্কার আমরা দেখিনি। আমি এটাকে আসলে মানে সরকারকে ডিসক্রেডিট করার জন্য বলছি না, আর এটাও আসলে আপনাকে মেনে নিতে হবে। সংস্কারের রূপরেখা দাঁড় করানো এক জিনিস, আর সংস্কারটাকে বাস্তবায়ন করা সম্পূর্ণ আরেক জিনিস। বাস্তবায়ন করতে সময় লাগবে, বাস্তবায়ন করতে বৈধতা লাগবে। ভবিষ্যতে একটা সরকার এসে সেটাকে অ্যাকসেপ্ট করে নিবে, সেটাকে বৈধতা দিবে একটা পার্লামেন্টে, এগুলোর একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। আমরা সেটা বলছি না, বাট আসলে যদি রূপরেখাটা যদি আগেই চলে আসে, তাহলে কিন্তু এটা নিয়ে কোনো মানে, এবং আপনাকে ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন করতে হবে। সেখানে ইনক্লুসিভ স্টেক হোল্ডার আপনি সংস্কার করছেন, আপনি ব্যবসায়ীদের মাধ্যমে সংস্কার করছেন, আপনার ওখানে কোনো ব্যবসায়ী নেই, বা আপনি অর্থনীতির জন্য কোনো কিছু সংস্কার করছেন, সেটা আপনি একজন শিক্ষককে দিয়ে চালাবেন। আমি কথা বলছি, আপনাকে তো যুক্তিসম্পন্ন লোক দিয়ে এবং যারা সেখানে রেলেভেন্ট, সে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে দিয়ে সংস্কারগুলোর প্রস্তাবনা আনতে হবে। বেশ কিছু জায়গায় তারা ইনক্লুড করেছে তাদেরকে, এই ব্যাপারে আমি অস্বীকার করছি না, বাট ইমপ্লিমেন্টেশনটা তো ওভারনাইট হবে না। 10 মাসে সংস্কার করা একেবারেই সম্ভব, কিন্তু আপনারা জানেন যে এখানে অনেক কিছুতে সরকার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পিছনে কিছু যুক্তিও ছিল, আবার কিছু অযৌক্তিক কারণেও তারা ব্যর্থ ছিল, কিন্তু বাস্তবতা হলো আসলে সেই ব্যর্থতা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন রিজওয়ান রহমান। আবারও একটু আলোচনায় আসতে চাই শামস মাহমুদ, কিন্তু তার আগে একটু, আপনি জানেন যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, আমরা একটু শুনে আসতে চাই উনি কি বলছেন। প্রিয় দেশবাসী, করদাতার জন্য কর প্রদান, রিটার্ন দাখিল, দলিলপত্র সংরক্ষণ সহ কর পরিপালনের আনুষ্ঠানিকতা সহজ করার লক্ষ্যে নিম্নরূপ বিধান করা হয়েছে। তহবিল,
এতিমখানা, অনাথ আশ্রম ও ধর্মীয় উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানকে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা হতে অব্যাহত প্রদান করা হয়েছে। উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রতি মাসের পরিবর্তে ত্রৈমাসিক ভিত্তিতে উৎসে করের রিটার্ন দাখিলের বিধান করা হয়েছে। জমি বা জমি সহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে ব্যাংক বিবরণী সহ দালিলিক প্রমাণাদি দ্বারা যাচাইযোগ্য হওয়া সাপেক্ষে উক্ত অতিরিক্ত অর্থের উপর মূলধনী আয়ের জন্য প্রযোজ্য হারে কর প্রদানের বিধান করা হয়েছে। স্বনির্ধারিত পদ্ধতিতে দাখিলকৃত রিটার্ন অডিট সংক্রান্ত মাঠ পর্যায়ে সৃষ্ট জটিলতা নিরসন করে অডিট কার্যক্রমকে কার্যকর ও সহজীকরণের উদ্দেশ্যে অডিট সংশ্লিষ্ট বিধান প্রতিস্থাপন করা হয়েছে। বিদ্যমান 45টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ড সহ 12টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র TIN সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর অব্যাহত যৌক্তিকরণ এর অংশ হিসাবে নিম্নরূপ কার্যক্রম গৃহীত হয়েছে। কর অব্যাহতের সুবিধার নিশ্চয়ই জনাব শামস মাহমুদ, আমরা শুনছিলাম আসলে কর কাঠামো নিয়েই এখন বক্তব্যটি চলছে। আসলে সেই করের জায়গাতেই তো আসলে আমাদেরও বক্তব্য। আপনারাও বলছিলেন যে ধরনের অর্থনৈতিক অগ্রগতি আমরা চাই, ব্যবসা বাণিজ্যের যে ধরনের সম্প্রসারণ চাই, সেই জায়গাটিতে আসলে কতটুকু আকাঙ্ক্ষা পূরণ হয়েছে? দেখা যায় এখানে AITর যে ব্যাপারটা আছে, হ্যাঁ, AIT বাড়ানো হয়েছে 5% if I'm not wrong, right? সো এটার মানেটা কি? তার মানে NBR এর ব্যর্থতার জন্য আপনি একটা এক্সেস অ্যাডভান্স ট্যাক্স বসালেন। এটার টাকাটা কে দিবে? সাধারণ জনগণ যারা কেনাকাটা করবে ওনারাই আলটিমেটলি ওনারাই পে করবে। সো সরকারের একটা যাদের দায়িত্ব এই ধরেন ভ্যাট আদায়, ট্যাক্স আদায় ঠিক করে করা, ওনাদের ব্যর্থতার জন্য ইউ আর পানিশিং হু? দ্য জেনারেল পাবলিক। সো এটা তো কোনো যুক্তি হতে পারে না। মানে আমি যদি র্যাশনালভাবে কথা বলি আপনার সাথে, ইটস নট মানে সাউন্ড এক্সামশনের কথা ওনারা করছে, LDC গ্র্যাজুয়েশনের কথা বলছে, খুব ভালো কথা। হ্যাঁ, এরা LDC গ্র্যাজুয়েশন করলে আমাদের এক্সামশন করতে হবে, কিন্তু এক্সামশন আপনি সব কিছু করছেন LDC গ্র্যাজুয়েশনকে মাথায় রেখে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ যেই চ্যালেঞ্জগুলো যেগুলো রয়ে গেছে এগুলোতে কোনো সংস্কার তো দূরের কথা, খালি কথাই বলছি আমরা। একটা কিছু করতে গেলে ওটা ব্যাকল্যাশ হয়। যেমন ফর এক্সাম্পল NBR যে ধরেন দুটো পৃথক করে, হ্যাঁ, যেটা সরকার চেয়েছিল, এটা ভালো একটা ডিসিশন ছিল, বাট দ্য ওয়ে ইট ওয়াজ ডান, ঈদের আগে এরকম করে পেন ডাউন করছে। আমরা যারা এক্সপোর্টের যারা গুডস ছিল সব, এবং অর্থ বছরের গুরুত্বপূর্ণ সবচেয়ে তো সবগুলো তো পোর্টে ব্যাকলগ হয়ে গেছে। তো আমার ঈদের আগে তো স্যালারি দিতে লাগবে। এভরিওয়ান ওয়াজ ইন প্রবলেম। ব্যাংকে থেকে গিয়ে সবার বড় করতে হবে। এই জিনিসগুলো যদি চিন্তা না করে যদি এরকম অ্যাডহক বেসিস যদি করে, দেন ইট ইজ ভেরি আনফর্চুনেট। কারণ এখানে রিফ্লেকশন যেটা বাস্তবতা অন দ্য গ্রাউন্ড, আপনি বলেন আপনি কতজনকে চিনেন যে ট্যাক্স রিবেট পেয়েছে অথবা অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছে? থিওরিটিক্যালি এটা আছে আমাদের, সেটা কঠিন। কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই। বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটি রেখে যেতে চাই। সেটি হচ্ছে, আপনি নিজেও বলছিলেন ক্ষুদ্র এবং মাঝারি খাতকে ত্বরান্বিত করে বা একেবারে বেকার জনগোষ্ঠী যে যুবক বা যুবা বেকার আছেন তিনি যাতে একটা কর্মসংস্থানের সুযোগ পান, সেই রকম একটা দিক নির্দেশনা, সেই রকম কিছু ব্যতিক্রমী উদ্যোগ, নিশ্চয়ই সেটি একটা আকাঙ্ক্ষা ছিল যেটি জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটির সাথেও সামঞ্জস্যপূর্ণ। সে ধরনের কোনো ইঙ্গিত বা নির্দেশনা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আপনি পেয়েছেন কিনা সে বিষয়ে একটু জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অন্তর্বর্তী বাজেট অনুষ্ঠান। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অন্তর্বর্তীর বাজেট অনুষ্ঠানে। আলোচনায় স্টুডিওতে আছেন DCCI এর সাবেক চেয়ারম্যান শামস মাহমুদ এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। বিরতিতে যাওয়ার আগে শামস মাহমুদ, আপনার কাছে যে প্রশ্ন ছিল, তরুণ নতুন যারা বেকার জনগোষ্ঠী আছে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা, এবং চাকরির বাজারে যে আমরা দেখছি যে চাকরির বাজার তো আসলে খুবই সংকুচিত হয়ে গেছে, সেই জায়গায় স্বকর্মসংস্থানকে বাড়ায় এমন উদ্যোগ কি আসলে আমরা বাজেটে পেলাম? দেখেন, এখানে আপনার প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটা জিনিস বলা উচিত, ওটা হলো যে এই বাজেটটা যে ফিগার্সের উপর বেস করা আছে, গ্রোথ রেট অ্যান্ড এভরিথিং,
এটা কিন্তু বিগত দিনের ফিগারের উপর ফার্স্ট অফ অল। সো দ্য ফাউন্ডেশন অফ দিস বাজেট ইন বেসড অন নাম্বারস ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার্স। এখন হোয়াইট পেপারের শ্বেতপত্রের ইয়ে যদি ধরে থাকি আমি, দ্যাট ফিগার ওয়াজ কমপ্লিটলি নট রাইট। প্রথমত বিগত 4 বছর আমি বলবো প্রাইভেট সেক্টর অনেক বিগত দিনে যে সরকার ছিল ওনাদের যখন বাজেট পেশ করতো আমরা বলতাম এটা মানে ব্যবসা বান্ধব বাজেট হয়নি, এটা হয়নি। তখন যে গ্রোথ রেট দেখাতে হতো 8%, আমি যে শ্বেতপত্রের ওটা ধরে থাকি ধরেন 3% পাচারই হয়ে গেছে রাফভাবে যদি আমি বলি। সো তখন অ্যাকচুয়ালি গ্রোথ রেট ছিল তার মানে 5% অথবা 4%, রাইট? সো এই ভুল ফিগারের উপর, ন্যারেটিভের উপর এই বাজেটের ভিত্তিটা করা হয়েছে ফার্স্ট অফ অল। সো আমার রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড যেটা আছে, বাস্তবতা যেটা আছে, এটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে নেওয়া হয়নি। কেন? কারণ এখানে ব্যাংক বরোয়িং ইজ স্টিল দেয়ার। ব্যাংকস হ্যাভ বিকাম এক্সট্রা কশাস এখন লেন্ডিং, ইভেন গুড বরোজদের ক্ষেত্রেও ওনার অনেক ইয়ে হয়েছে। এখন এসএমই তো দূরের কথা, ওনাদের যে পেপার ওয়ার্ক, এখন সরকার যদি এখনই ব্যাংক দেখে যে সরকার ওদের থেকে বড় করবে, এসএমইদেরকে তো পাত্তাই দেবে না কেউ, তো ওনারা টাকাটা কোথায় পাবে? অ্যাট দ্য সেম টাইম স্টার্ট আপ, ছোটো উদ্যোক্তা, এরা কি প্ল্যাটফর্ম ইউজ করে? ইউজুয়ালি অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইনে আমরা দেখছি যে বাজেটে কিন্তু বাড়বে, খরচ বাড়বে, ভ্যাট বাড়ানো হচ্ছে 5% থেকে এক ধাপে 15%। সো এটাও তো ইজ এগেইনস্ট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ জব ক্রিয়েশন। অ্যান্ড এখানে উল্টা দিকে আমরা দেখছি যে দেখেন এখানে আনফর্চুনেটলি এই বেকারত্ব দূর করা অথবা এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের দিকে আমরা ওই বাইরে ম্যান পাওয়ার এক্সপোর্টের দিকে বলছি, কিন্তু আমরা কেউ মানুষ তৈরি করার জন্য বলছি না। আমরা ওদেরকে ট্রিট করছি আনফর্চুনেটলি অ্যাজ আ আরএমজি, একটা টি শার্টের মতন, যে আমি 1 লাখ লোক পাঠাবো, 1 লাখ টি শার্ট আমরা যখন এক্সপোর্ট করি এইভাবে চিন্তা করছি আমরা। কিন্তু ইকোসিস্টেম ডেভেলপমেন্টের কোনো যেটা এবার বড় একটা ছিল, স্পেশালি আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যিনি আছে, উনি কিন্তু অলওয়েজ এনকারেজ করে। আপনি যদি দেখেন যে অলওয়েজ হি এনকারেজ, মানে ওনার ব্র্যান্ডিংটাই তো এভাবে হয়েছে যে কর্মসংস্থান মানে চাকরি করব না, যাতে সবাই সামাজিক ব্যবসার সাথে জড়িত হয়। সেই সামাজিক ব্যবসার কথাই যদি বলি, সেই সুযোগ কতটুকু আসলে দিল এই সামাজিক ব্যবসা? কিন্তু আমরা করছি, সবাই করছি। কারণ এখন আমি ইফ আই জাস্ট বি ব্লান্ট, এখন আমরা ব্যবসা করি কার জন্য? আমরা ব্যবসা করি সরকারের জন্য, ট্যাক্স পে করছি। আমরা ব্যবসা করি কার জন্য? ব্যাংকের জন্য, ইন্টারেস্ট পে করছি, অ্যান্ড দ্যাটস ইট। আমি যে মুনাফা করব, আমার তো এআইটিতেই টাকা নিয়ে যাচ্ছেন আপনারা, এআইটিতে টাকা নিয়ে যাচ্ছে, আমি লস করি করি, আমি তো ট্যাক্স তো আমার থেকে অ্যাডভান্স নিয়ে নিচ্ছে। কিন্তু যারা বেকার তারা আসলে এই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবে কিনা? না, আমার তো যে গ্রোথ হলে যে বেকারত্ব আমি ইনটেক করতে পারবো, ওটার তো এখানে কোনো স্কোপই নেই এখানে। সো এইটা আমি বলবো ইন আ ওয়ে, এটা জুলাইয়ের যে আমাদের বিপ্লব হয়েছিল, ইট ইজ কাউন্টার টু দ্য স্পিরিট অফ দ্য রেভলিউশন ইন জুলাই। নিশ্চয় আপনার কাছে আরও শুনবো। তার আগে ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। এখন পর্যন্ত আমরা যা জেনেছি যে আপনি জানেন করোনা পরবর্তী সময় থেকে দেশের অর্থনীতির কথা যদি বলি, একটা বড় রকমের অর্থাৎ ডাবল ডিজিট মূল্যস্ফীতির সামলে আমরা এসেছি, এবং এখনও যদি বলা যায় সেটি যে খুব বেশি কমেছে তা না, কারণ 9.5-এর উপরে, এখনও বলা যায় যে ডাবল ডিজিটের কাছাকাছি, সেই রকম একটা প্রেক্ষাপট। এবং আরেকটি বিষয় যদি একটু আপনি বিবেচনায় নেন, সেটি হচ্ছে যে টাকার বিপরীতে ডলারের যে দাম, সেটিও মানে বেশ বেড়েছে, যেটি বলা চলে যে 30, 40 বা 50 টাকার বেশি আসলে এই ব্যবধানটা হয়েছে। এই দুটো বিষয় কি মানুষের প্রকৃত আয়কে কমিয়ে দেয়নি? সেক্ষেত্রে একটা প্রত্যাশা ছিল ব্যক্তির করমুক্ত আয়সীমা, সেটি দৃশ্যমান একটা পরিবর্তন আমরা প্রত্যাশা করার কথা বিভিন্ন মহল থেকেই শুনেছি, সেটি তো করা হলো না, অপরিবর্তিত রাখা হলো। এই দুটো সিদ্ধান্তের বা এই দুটো প্রেক্ষাপটের বিবেচনায় যদি আপনার কাছে জানতে চাই, তাহলে কি আসলে বৈষম্যহীন সমাজ, জুলাই আন্দোলনে সাধারণ মানুষের কথা বলা, স্বস্তি দেওয়া, সেগুলো কি খুব প্রতিফলন হলো বলে বলা যায়? জি, ধন্যবাদ। দেখুন, আমি প্রথমটা দিয়ে শুরু করছি যে মূল্যস্ফীতি যদি আপনি বলেন কষাঘাত কাদের জন্য? গরিব মানুষদের জন্য, নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য, চাকরিজীবী সীমিত আয়ের মানুষের যারা জন্য, স্থায়ী ইনকাম, তাদের মোটামুটি ইনকাম করে তাদের জন্য। এখন প্রশ্নটা হচ্ছে এই স্পিরিট থেকে, আপনি যদি জুলাইয়ের স্পিরিট থেকে যেহেতু সম্পৃক্ত করছেন, এই স্পিরিটটা মানে হচ্ছে কিন্তু তাদেরকে পরিত্রাণ দেওয়া। বিষয়টা হচ্ছে 9 মাসে যতটুকু পরিত্রাণ দেওয়া হয়েছে সেটা যত সামান্যই, এবং এটা যে আর কমবে না, সেটা কেন কমবে না আমি বলে দিচ্ছি। আপনি 5 রেপো রেট, যেটাকে আমরা পলিসি রেট বলি সাধারণ ভাষায়, যেটা সেন্ট্রাল ব্যাংকে 5% বিগত সরকার রেখে গিয়েছিল, আর সেটাকে আপনি বাড়াতে 10,
এটাকে তো আর বাড়াবেন না, কারণ আর বাড়াতে গেলে আপনার অর্থনীতি জিরো। আপনি জিরো বলতে আমি জাস্ট ওই জিরোর কথা 3-0 না, এটার সাথে 4-0 মানে ইনভেস্টমেন্টেও জিরোতে আসবে, তখন বাকিগুলার অবস্থা কিন্তু অন্য জিরোগুলার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি জাস্ট প্রসঙ্গটা টানছি এই জন্যই যে আপনি মূল্যস্ফীতিকে যতক্ষণ পর্যন্ত ধরেন আমরা 5% টার্গেট নিই, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করে 2-3%, কিন্তু সেই জায়গায় আমরা গরিব দেশের জন্য সেটা 5-5.5%-র মতো, কিন্তু সেই জায়গায় কমাটার লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। এবং এই বাজেটে সেটা আরও সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে যে এই মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। আমি কেন বলছি সেটা বলি। যদি আপনি বাজেটটার দিকে পুরোপুরি তাকান, আপনি দেখতে পাবেন সরকার কত টাকা আয় করছে এবং সেই আয়টা করাটা প্রকৃতপক্ষে এই সরকারের বর্তমান বাস্তবতায় সেটা সম্ভব কিনা। কারণ আমি বর্তমান বাজেটটাকেই বলবো, এইটাও বিগত সরকার ঘোষণা করে দিয়ে গেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার সেটাকে বাস্তবায়ন করছে। এই বাস্তবায়নের দিকগুলোর দিকে যদি তাকান, দুর্বল দিক পাবেন অনেক। প্রথমত এডিপি বাস্তবায়নের দিকে তাকান, মনে হবে দেশের উন্নয়ন থমকে গিয়েছে। তে একটা দেশের পাবলিক সেক্টরের উন্নয়ন থেমে যাওয়া মানে শুধু নিজের ক্ষতি করা না, সেটা প্রাইভেট সেক্টরের। আপনি যেমনটা বলছেন যে আসলে মূল্যস্ফীতি এর থেকে কমবে না, তা কিন্তু আমরা দেখলাম যে প্রস্তাবিত যে বাজেট সেখানে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার একটা লক্ষ্য দেওয়া হলো। তাহলে এই লক্ষ্যটা কি উচ্চাভিলাষী হলো কিনা সেই প্রশ্নের উত্তর নেব, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অন্তর্বর্তীর বাজেট অনুষ্ঠান। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার অন্তর্বর্তীর বাজেট অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ডক্টর শাহাদাত হোসেন, আপনার কাছে প্রশ্ন ছিল যে তাহলে কি এই মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যটি হলো এটি কি উচ্চাভিলাষী টার্গেট হলো কিনা। আপনার কাছে এই প্রশ্নের উত্তর নিব, কিন্তু তার আগে আসলে অর্থনীতিকে ছাড়িয়ে এখন রাজনীতির মাঠ অনেক বেশি গরম। আমরা একটু যুক্ত হতে চাই। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আজকে আসলে ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা। আনোয়ার হোসেন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বৈঠকটি শুরু হলো কিনা এবং কারা কারা আসলেন একটু জানতে চাই আপনার কাছে। মাহবুব, প্রথমেই বলি যে আসলে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রধান, তার হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে আসলে মূলত এই বৈঠকটি হবে। আর শুধু বিএনপি না, বিএনপি এরই মধ্যে প্রবেশ করেছে, সেই সঙ্গে অন্যান্য যে দল, বিশেষ করে জামায়াত, এনসিপি থেকে শুরু করে ইসলামী যে বিভিন্ন দলগুলো রয়েছে, গণতন্ত্র মঞ্চ, অর্থাৎ বেশ কয়েকটি রাজনৈতিক দল এরই মধ্যে কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। আর আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত যে এখানে যে তৎপরতা, তাতে আমরা বুঝতে পারছি যে কিছুটা দূরে বুঝতে পারছি যে প্রধান উপদেষ্টা এরই মধ্যে হয়তো ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। তার মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্যায়ের যে এই প্রধান উপদেষ্টার সঙ্গে, অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক, আর সেই বৈঠকটি শুরু হবে। এবং শুরু হলেই যে সংস্কার নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোই মূলত আজকে অনেকটা সমাধান পাওয়া যাবে, এমন একটি তথ্য আছে আমাদের কাছে। ধন্যবাদ আনোয়ার হোসেন। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে সেই সব তথ্য আরও পাবো এবং দর্শকদেরকে জানিয়ে দেবো। আবারও ফিরতে চাই আসলে মূল আলোচনায়। ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনি আমাদের সঙ্গে যেহেতু আছেন, আপনার কাছে যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তরটি নেব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে শামস মাহমুদ আছেন। আপনার কাছে জানতে চাই যে এই সামগ্রিক আলোচনার মূল লক্ষ্য তো ছিল জুলাই আন্দোলনের যে স্পিরিট, সেখান থেকে সাধারণ মানুষের সুযোগ সুবিধা বা সাধারণ মানুষের যে বৈষম্য, কষ্ট, সেগুলো দূর করা। এই সাধারণ মানুষ বলতে আসলে শুধুই যে সাধারণ জনগণ বলছি তাই নয়, একই সাথে বেকার জনগোষ্ঠী যাদের কর্মসংস্থান সৃষ্টি হবে, সেই রকম একটা যে প্রত্যাশার জায়গা, এই বাজেট যতটুকু এখন পর্যন্ত আমরা জানলাম, কতটুকু সেই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে? না, যেটা আগে আমি বলছিলাম যে এখানে আনফর্চুনেটলি আমরা এমন কিছু দেখিনি এই বাজেটে যেটা আমার এক্সপেকটেশনটাকে বাড়াবে যে এখানে গ্রোথ হবে। কারণ স্পেশালি যেখানে গভর্নমেন্টের বরিং বাড়ছে, প্রাইভেট সেক্টর কিন্তু অলরেডি আমরা কিন্তু অর্থনীতির কি আসল দশা এটা আমরা দেখতে পাচ্ছি না দুটো কারণে। একটা হলো যে আমাদের বাংলাদেশ ব্যাংকে একজন খুব দক্ষ একজন গভর্নর পেয়েছি আমরা, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে আস্থা উনি রিগেইন করেছে। সো আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর কিন্তু যেটা আশঙ্কা করছিলাম ওইভাবে কিন্তু আনস্টেবল হয়নি। উনি কিন্তু এখানে খুব সুন্দর করে ম্যানেজমেন্টটা করছে। এবং আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা, ওনাদের রেমিটেন্স প্রবাহ বাড়ানোর জন্য আমরা কিন্তু শিল্ডেড হয়ে আছি।
কিন্তু অ্যাকচুয়ালি অন দ্য গ্রাউন্ড রিয়ালিটি হলো ব্যবসা বাণিজ্যের এক্সিস্টিং ব্যবসার আমরা সার্ভাইভাল মোডে আছি। তো সার্ভাইভাল মোডে থাকলে কিন্তু আমরা ব্যবসাটা কিভাবে রক্ষা করব, কিভাবে টিকে থাকবো, এই ব্যাটলটাতে যাচ্ছে। এক্সপ্যানশন কিন্তু এখন আমরা চিন্তা করছি না। তাহলে এক কথায় যদি আপনার কাছে একটু জানতে চাই যে বাজেটের যে দর্শনের কথা আসলে অর্থ উপদেষ্টা বললেন যে সম্পদের সুষম বন্টন ও বৈষম্য দূরীকরণ, সেই ফিলসফির জায়গা থেকেও কি আসলে বলা না, এখানে হবে না। কারণ এখানে দেখেন, এখানে ল্যান্ড ট্যাক্সের একটা জিনিস করেছে ওনারা, ল্যান্ড ট্যাক্স কমিয়েছে, ভালো কথা। বর্গা চাষ যেখানে করে ওখানে ট্যাক্সেশনের কিন্তু এটা কিন্তু ইয়ের বাইরে, এটা কিন্তু ব্ল্যাক ইকোনমিতে চলে যায়। মানে আপনি শহর কেন্দ্রিকভাবে চিন্তা করছেন, কিন্তু পুরো অভ্যন্তরীণ আপনি যে অ্যাকচুয়ালি রেভিনিউ জেনারেশনের কথা বলেন, এটা কিন্তু একটা হিউজ ইকোনমিক সাইজ যেটা আনট্যাক্সড হয়ে যায়। তাহলে কি বলা যায় যে আসলে এটি বিগত বাজেটগুলোর মতোই? বিগত বাজেট, কিন্তু এখানে সবচাইতে বড় যে জিনিসটা হলো যে আমার তো একটা বাজেট ইমপ্লিমেন্ট করতে পলিটিক্যাল স্টেবিলিটি লাগবে। স্পেশালি এই বছর ইলেকশন কখন হবে এখনো রোড ম্যাপ ডিক্লেয়ার হয়নি। অসংখ্য ধন্যবাদ। বিরতির সময় হয়েছে। ডক্টর সাদাত হোসেন শিকদার, আপনি আমাদের সঙ্গেই আছেন। আপনার কাছে যে প্রশ্ন করেছি তার উত্তর নিশ্চয়ই বিরতির পর নিব। দর্শক, আপনারা দেখছেন অন্তর্বর্তীর বাজেট অনুষ্ঠান। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।